নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছিলাম শ্রীমতী বিনতা রায়চৌধুরীর তুনিরের তিনটি তীর। আজ আমি এই উপন্যাসের শেষ পর্ব পাঠ করে শোনাব। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। চলুন আজকের পাঠ শুরু করি। আয়ুষ্মান মিত্রর বাড়িটা খুঁজে পেতে একটু সময় লাগলো। একতলা বাড়ি। শ্রেয়া দরজার কলিং বেল টিপল। একটু থেমে আর একবার। দরজা খুললেন একজন মধ্যবয়সী ভদ্রমহিলা। ঋষি বলল, নমস্কার, আমার নাম সপ্তর্ষি দাশগুপ্ত। এটা কি আয়ুষ্মান মিত্রর বাড়ি? ক্ষণকাল ওদের দিকে তাকিয়ে রইলেন ভদ্রমহিলা। তারপর হাত জোর করে নমস্কার করলেন ঋষিকে, শ্রেয়াকেও। এরই মধ্যে এক ভদ্রলোক এসে দাঁড়ালেন ওই ভদ্রমহিলার পাশে। অবাক চোখে বললেন, এরা কি চান? কে এরা? তুমি ঘরে যাও, আমি দেখছি ওদের। ওরা বোধহয় আয়ুষের খোঁজে এসেছে। আয়ুষের খোঁজে? গলাটা কেমন যেন ভেঙে গেল ভদ্রলোকের। একটা অদ্ভুত চাহনি দিয়ে পা ঘষ্টে ঘষ্টে অন্য ঘরে চলে গেলেন। ভদ্রমহিলাটির চেহারা বেশ সুশ্রী, রঙও ফর্সা। সারা মুখে একটা কোমলতার ছবি আঁকা রয়েছে। একটা সাধারণ শাড়ি পরা। বাইরের বাগানটার মতো অযত্নে অবহেলায় মানুষটাকে বড় বেশি ম্লান মনে হচ্ছে। একটু কষ্ট করেই যেন উচ্চারণ করলেন, আয়ুষের কাছে কি চাই? আমরা খবরের কাগজ থেকে আসছি। যারা পড়তে পড়তে মাঝপথে পড়া ছেড়ে দিয়েছে তাদের নিয়ে একটা আর্টিকেল লিখতে চাই। তাই আয়ুষ্মানের একটা ইন্টারভিউ নিতে চাই। ঋষি অত্যন্ত সহজ গলায় কথাগুলো বলে গেল। সেটা সম্ভব নয়, আর কিছু বলবেন? ঋষির মনে হলো উনি ওদের সঙ্গে আর কোনো কথা বলতে চান না। ভেতরেও ডাকলেন না, অথচ ঋষিকে এগোতেই হবে। অন্য সুরে ও বলে উঠল, একটু জল খাবো, অনেক দূর থেকে এসেছি। ভদ্রমহিলা দু মুহূর্ত কিছু ভাবলেন, তারপর বললেন, আসুন, ভেতরে এসে বসুন। দুজনকে 2 গ্লাস জল দিলেন ভদ্রমহিলা, সঙ্গে নকুলদানা জাতীয় একটু মিষ্টি। জলটা ঢকঢক করে খেয়ে ফেলল দুজনেই। সত্যি খুব তেষ্টা পেয়েছিল। আর 1 গ্লাস দেব? না না, ঠিক আছে, ঋষি বলল। আপনি কি আয়ুষ্মানের মা? হ্যাঁ। আয়ুষ্মান ইন্টারভিউ না দিলেও আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? ভদ্রমহিলা এর কোনো উত্তর দিলেন না, কেবল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমরা কিছুটা খবর জেনেই এসেছি, তবু জিজ্ঞাসা করছি, শেষ পর্যন্ত আয়ুষ্মান কি ওই কলেজ থেকেই? আয়ুষ্মানের মায়ের চোখ দুটো জলে ভরে উঠল। ঋষির কথা শেষ হবার আগেই মাথা নাড়লেন, না। একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আপনারা FIR করেও সেটা উইথড্র করলেন কেন? প্রিন্সিপালের অনুরোধে। তিনি আয়ুষের সব দায়িত্ব নেবেন বলে কথা দিয়েছিলেন। ভেবেছিলাম তাহলে ওকে আবার ওখানেই পড়াবো, কিন্তু পারলাম না। কেন? ও যখন শারীরিকভাবে সুস্থ হয়ে উঠল তখন আমরা ওকে বোঝালাম যে প্রিন্সিপাল নিজে যখন সব দায়িত্ব নিয়েছেন তখন আর কোনো চিন্তা নেই। কিন্তু ছেলে আমার কিছুতেই রাজি হলো না। জোর করায় আবার অসুস্থ হয়ে পড়ল। আসলে ওই কলেজের নামই আয়ুষ একটা আতঙ্ক আর ঘৃণা বোধ করেছে। তারপর আমরা সবাই ওকে আর ওখানে পাঠাতে চেষ্টা করিনি। ও পারতও না, সব সময় একা থাকতো, নতুন বইগুলো নিয়ে নাড়াচাড়া করত। কেমন যেন হয়ে গেল আস্তে আস্তে। মা চোখ মুছলেন। বসো তোমরা একটু। ভেতরে চলে গেলেন উনি। ফিরে এলেন 2টো প্লেট হাতে। প্লেটে 2 টুকরো কেক। কাল আমার ছেলের জন্মদিন ছিল, এটুকু খাও। ওর সম্পর্কে কারোর সঙ্গে আলোচনা করি না।
তোমরা হঠাৎ ওর কাছে এলে, তাই। ঋষি বলল, তাই ঢোকার সময় একটা ঘরের সামনে হ্যাপি বার্থডে লেখা রয়েছে দেখলাম। কেক খাবো আর শুভেচ্ছা জানাবো না, তাই হয়? চলুন না ওর ঘরে যাই। ওর ঘরে আমরা কাউকে ঢুকতে দিই না। কাল ওই ঘরটা আমি আর আয়ুষের বাবা মিলে সাজিয়েছি। বছর 3 হলো ওর স্ট্রোক হয়ে গেছে, হাঁটতে একটু কষ্ট হয়। ছেলের জন্য উনিই বেশি আঘাত পেয়েছেন ভেতরে ভেতরে। আমি তো মা, আমার কষ্টও বেশি, সহ্যও বেশি। তবু কাল ওর ইচ্ছেতে ওই ঘর সাজানো হলো। আয়ুষ খুশি হবে, আনন্দ পাবে, ওই ইচ্ছেতেই উনি শরীর খারাপ নিয়েও। চুপ করে গেলেন আয়ুষের মা। আমরা চাই আয়ুষ সুবিচার পাক। অনেক দিন কেটে গিয়েছে, এখন আর ওসব করে কোনো লাভ নেই। তবু চলুন না ওর সঙ্গে 2-1 কথা বলি, বেশি ডিস্টার্ব করব না। ঋষি মনে মনে ভাবল, এতদিনে এমন একজনের সন্ধান পেয়েছি যে ওই 3 জনেরই শত্রু। 3 জনের সর্বনাশেই এর মনস্কামনা পূর্ণ হতে পারে। একে না দেখে এখান থেকে নড়ছি না, একে জেরা করতেই হবে, ইন্টারভিউয়ের ছলে হলেও। শ্রেয়ার সঙ্গে ঋষির দৃষ্টি বিনিময় হলো। শ্রেয়ার চোখেও অসীম কৌতূহল। ভদ্রমহিলা মাথা নাড়লেন। আয়ুষ্মানের সঙ্গে ওদের দেখা করাতে উনি রাজি নন। ঋষি ভাবল, ওরা আসল পরিচয়টা দিয়ে দেবে নাকি, কিন্তু তাতে আরও খারাপ হতে পারে। এরা হয়তো আরও সাবধান হয়ে যেতে পারে। কিন্তু কী বা করা যেতে পারে এখন? সার্চ ওয়ারেন্ট তো সঙ্গে নেই যে জোর করে আয়ুষ্মানের ঘরে ঢুকবে। ঋষি একটু চালাকি করল, আমরা কিন্তু থানার পারমিশন নিয়েই এসেছি। ভদ্রমহিলা চমকে উঠলেন, থানা? থানার কথা আসছে কোথা থেকে? আমাদের সঙ্গে থানা পুলিশের কোনো সম্পর্ক নেই। আপনারা আমার ছেলেকে দেখতে চান, যেতে পারেন ওর ঘরে, কিন্তু আপনাদের ভালো লাগবে না। তারপর খুব অনিচ্ছা নিয়ে আয়ুষের মা সামনের ঘরটায় ওদের নিয়ে ঢুকলেন। ঘরটা আধো অন্ধকার, আলো জ্বাললেন উনি। ঋষিরা দেখল ঘরে কেউ নেই। খাটে যত্নে সাজানো বিছানা, পড়ার টেবিলও পরিচ্ছন্ন হাতে গোছানো, আর দেওয়ালে ঝুলছে এক যুবকের ফটো, গলায় তার রজনীগন্ধার মালা। সামনের প্লেটে রাখা কয়েক টুকরো কেক। কাল সারাদিনই বোধহয় ধূপ পুড়েছে, মোটা ছাই জমেছে ছবির নিচে। ঘরটা রঙিন কাগজ দিয়ে জন্মদিনের মতো করে সাজানো হয়েছে, গুচ্ছ গুচ্ছ বেলুনও আছে। ঋষির গলা থেকে 2টো শব্দ বেরিয়ে এলো, এর মানে? সেই ঘটনার পর বছর 2 যখন কেটে গেল, তখন আমরা বুঝতে পারলাম আয়ুষ আর কখনো স্বাভাবিক হবে না। সেও বুঝেছিল, খুবই ইন্টেলিজেন্ট ছিল। সাইকোলজিক্যাল ট্রমা ছাড়াও ওর ফিজিক্যাল অবস্ট্রাকশনও তৈরি হয়েছিল। মাথার মধ্যে কোথাও কোথাও রক্ত জমাট বেঁধে গিয়েছিল। ব্রেন ঠিক মতো কাজ করতো না সবসময়, মাঝে মাঝেই মেমারি ফেল হয়ে যাচ্ছিল। তার সঙ্গে চূড়ান্ত হতাশা আর অবসাদ তো ছিলই। শেষ পর্যন্ত আত্মহত্যাই করল। ঋষি শুধু হতচকিত নয়, দুঃখিতও হলো খুব। কথা বলতে পারছিল না। তবু ওর চোখ গেল আয়ুষের পড়ার টেবিলে। সেখানে আয়ুষের মায়ের একটা ছবি সাঁটা। ছবিটা মনে হচ্ছে দোমড়ানো মোচড়ানো হয়েছে প্রথমে, তারপর সেটাকে সাধ্যমতো টান টান করে রাখা হয়েছে। এটা তো আপনার ছবি, এরকম কেন? ওই ছবিটার জন্যই তো। এইটুকু বলে আয়ুষের মা চুপ করে গেলেন। ঠিক কি ধরনের র্যাগিং হয়েছিল আয়ুষ্মানের ওপর? আমি ওসব কথা আলোচনা করতে চাই না, কিছু লাভ আছে আর? ওরা ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। উনি আবার ঘরটা ভেজিয়ে দিলেন। ঋষি বলল, আপনি শুনতে চান না অগ্নি, রথিন আর সমিতের জীবনের কি পরিণতি হয়েছে? আয়ুষের মা কানে হাত চাপা দিয়ে তীব্র স্বরে কোকিয়ে উঠলেন, চাই না, চাই না, চাই না, ওদের নামও আমি আর শুনতে চাই না। আপনারা এবার প্লিজ চলে যান। এসব শুনলে উনি হয়তো আবার অসুস্থ হয়ে পড়বেন। ঋষির সত্যি প্রবল দুঃখ হলো এই অসহায় দুঃখী দম্পতিটির জন্য।
শ্রেয়ার তো চোখ ভিজে উঠেছে অনেকক্ষণ আগেই। আর এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। চরম সন্দেহজনক ব্যক্তিটি 3 বছর আগে মারা গিয়েছে। আশ্চর্য! আজ এভাবে এদের বিরক্ত করার জন্য মনে মনে ঋষি লজ্জিত হলো। এদের কোনো উপকারই সে লাগবে না। নিচু গলায় সমব্যথীর সুরে ঋষি জিজ্ঞাসা করল, আপনারা এভাবে একা একা থাকেন? আপনাদের আর কেউ নেই? প্রায় সেই রকমই। আয়ুষের মায়ের চোখ থেকে দুফোঁটা জল আবার গড়িয়ে পড়ল। ভারাক্রান্ত মন নিয়ে ঋষি আর শ্রেয়া ওই বাড়ি থেকে বেরিয়ে এলো। ঋষি ভীষণ গম্ভীর হয়ে গিয়েছে। শ্রেয়া কোনো কথা খুঁজে পাচ্ছে না। ঋষি অ্যাস্ট্রেতে ছাই ঝাড়তে ঝাড়তে বলল, যাকে ধরেই কেসটা এগোনোর চেষ্টা করছি তারই অন্তিম পরিণতির সংবাদ পাচ্ছি। শুভমিতার আমন্ত্রণে তার বাড়ি গিয়ে সমিতের ছবির সঙ্গে আলাপ করে আসতে হলো। রথিন যখন সন্দেহের তালিকায় 1 নম্বরে এলো তখন সেও আত্মহত্যা করে বসল। বহু কাঠখড় পুড়িয়ে এমন একজনের খোঁজ পেলাম যে ওই 3 জনের শত্রু হতে পারে, যার প্রতিশোধ নেওয়ার একটা তীব্র কারণ আছে। মনে করেছিলাম কেসটা প্রায় সলভ হয়েই এসেছে। তখন নাটকীয়ভাবে জানতে পারলাম সে 3 বছর আগে মারা গিয়েছে। কেসটা সত্যি গোলমেলে দাদাভাই। যত দিন যাচ্ছে আরও গোলমেলে হয়ে যাচ্ছে। তা বললে তো হবে না। কেসটা যখন নিয়েছি শেষ দেখতেই হবে। কি করবে এখন? একটা কথা বলছি, আয়ুষ্মান সত্যিই মারা গিয়েছে তো? মানে? ঋষি সোজা তাকালো শ্রেয়ার দিকে। না, রাগ করো না প্লিজ। বলছি পুরোটাই নাটক নয় তো? আয়ুষ্মান যদি 3 জনের ওপর প্রতিশোধ তুলবে ঠিক করে তাহলে একটা নাটক বানাতেই পারে। তার বাবা মাও সেই নাটকে কুশীলব হবে? বাড়াবাড়ি হচ্ছে না? বাবা নয়, মা। সন্তানের জন্য মা সব করতে পারে। মনে রেখো, আয়ুষ্মানের বাবা কিন্তু আমাদের সামনে আসেনি। ঋষি আস্তে আস্তে মাথা দোলাচ্ছিল। তাছাড়া আয়ুষ্মান মারা যেতেও পারে। পুরোটাই নাটক নাও হতে পারে। তবে সেটা 3 বছর আগের না হয়ে 1 সপ্তাহ হতে পারে। তুই যা বলতে চাইছিস আমি সেটা বুঝতে পেরেছি। সব প্রতিশোধ নেওয়া শেষ হলে তারপর আত্মহত্যা করেছে? হতে পারে না। আমি যে কি সব আবোল তাবোল বকছি। একটু সময় চুপ করে থাকলো ঋষি। গম্ভীরভাবে ভাবছে ও। একজনের সঙ্গে দেখা করা দরকার। সে এখনো বেঁচে আছে। সে অনেকটা খবর দিতে পারবে। অন্তত আয়ুষ্মানের র্যাগিংয়ের খবরটা তো দিতে পারবে বিশদভাবে। তাছাড়া ওদের 3 জনের কমন এনিমি কেউ আছে কিনা সেটাও বলতে পারবে। শ্রেয়া গম্ভীরভাবে মন্তব্য করল। ঋষি ওর দিকে প্রশংসার দৃষ্টিতে তাকালো। না রে শ্রেয়া, গোয়েন্দার সহকারী হিসাবে তোকে আর এখন বেমানান লাগছে না। বেশ বুদ্ধিদীপ্ত কথা বলছিস। শ্রেয়া একটু লাজুক হাসি হাসল। মনে মনে দারুণ খুশি হলো। প্রশংসা শুনতে পেলে কে না খুশি হয়। শেষ পর্যন্ত ঋষি অনেক ভেবেচিন্তে আবার সজল মিত্রর সঙ্গে দেখা করাই ঠিক রাস্তা মনে করল। অগ্নির উকিল যদি অগ্নিকে বলে দেয় তাহলে ও ঋষির সঙ্গে কথা বলতে আপত্তি করবে না। কিন্তু সজল কেন ঋষির কথায় রাজি হবে? যাতে রাজি হয় সে ব্যবস্থা ঋষিকেই করতে হবে। সজল মিত্র ঋষিকে সত্যি ফিরিয়ে দিচ্ছিলেন। হেরে যাওয়া একটা কেস নিয়ে তিনি আর কোনো সময় নষ্ট করতে চান না। ঋষি সোজাসুজি বলল, এই ব্ল্যাক স্পটটা যদি আপনার পাতা থেকে মুছে দিতে পারি আমি। হোয়াট ডু ইউ মিন? অগ্নি চৌধুরীর কেসটা রিওপেন করলে আপনি জিতে যেতে পারেন। আমার ধারণা অন্য কেউ অগ্নিকে ফাঁসিয়েছে, আর সেটা আমিই আপনাকে খুঁজে এনে দেব। আপনি কি ঠাট্টা করছেন? এতে আপনার লাভ? আমি যে কেসটার তদন্ত করছি সেটাই অগ্নি চৌধুরী আপনা থেকেই এসে যাচ্ছে। আপনার উপকার করার জন্য আমাকে আলাদা পরিশ্রম করতে হবে না। তাছাড়া লাভের কথা যদি বলেন তাহলে একজন নির্দোষ মানুষ শাস্তি পাচ্ছে, সে অব্যাহতি পাক, এটা একটা শুভ বোধও বটে। আপনার প্রশংসা করব কি না সেটা পরে দেখছি।
আপাতত অগ্নিকে যা বলার বলে দিচ্ছি। সজল মিত্রর গোঁফের নিচের হাসির রেখা লুকোনো নেই। আপনার প্রশংসা গ্রহণ করব কিনা সেটা আমিও পরে দেখছি। আপাতত অগ্নির সঙ্গে কথা বলে আসি। এবার দুজনেই হেসে ফেলল। অগ্নির চোখে কৌতূহল ছিল। এই ছেলেটি তাকে কি জিজ্ঞাসা করতে চায়, যার সঙ্গে তার নিজের মুক্তির যোগ আছে? বলুন, কি জানতে চান? আপনাদের তিন বন্ধুর বন্ধুত্ব ভেঙে গেল কেন? তার সঙ্গে আমার এই কেসের সম্পর্ক কি? প্রশ্ন আমি করব, আপনি জবাব দেবেন। কিছুটা আমি জেনেই এসেছি, যেমন পরীক্ষার হলের ঘটনাটি। অগ্নি চৌধুরী চমকে উঠল। কে বলল আপনাকে? বিবস্বান বলেছে। ও, বিবস। হ্যাঁ, ও আমাদের এই কথাগুলো জানে। যেটা জানে না সেটাই জানতে চাইছি আপনার কাছে। আয়ুষ্মানকে কি ধরনের র্যাগিং করেছিলেন আপনারা? দুহাতে কপাল টিপে ধরল অগ্নি, যেন একটা কষ্ট গোপন করার চেষ্টা করছে ও। একটু থেমে থেমে বলল, হ্যাঁ, আমার জীবনের জ্ঞানত করা পাপ এই একটাই। সত্যি বড় অন্যায় করেছিলাম সেদিন। এমনিতে টিজ করা, পেছনে লাগা, খ্যাপানো ইত্যাদির মধ্যেই আমরা র্যাগিংকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করতাম। সেদিনও এসবই চলছিল। প্রায় সবাই উতরে গেল। শুধু আয়ুষ্মান প্রচণ্ড তেজ নিয়ে আমাদের মুখোমুখি দাঁড়িয়েছিল। আমরা যা বলছিলাম কিচ্ছু করছিল না। উল্টে একবার শাসালো যে ও সুপারকে নালিশ করবে আমাদের বিরুদ্ধে, দরকার হলে প্রিন্সিপালকেও জানাবে। আমরা খুব রেগে গেলাম। ওকে বেশি বেশি টাস্ক করাচ্ছিলাম। নীল ডাউন করিয়ে হোস্টেলের বারান্দাটা ঘুরিয়ে আনলাম ওকে। সমিতার আমি বললাম, ব্যাস এবার ওকে ছেড়ে দে। রথিন কিন্তু তখনও চটেছিল ওর ওপরে। বলল, এই, তোমার বান্ধবী আছে? তার ফোন নাম্বার কি? আয়ুষ্মান বলল, আমার বান্ধবী নেই, থাকলেও তোমাদের দিতাম না। রথিন খুব রেগে গেল। ওর কলার ধরে ঝাঁকিয়ে উঠল, জানো না বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয়? একটা মুখ খারাপ করল রথিন। আয়ুষ্মান বলল, তুমি জানো না কিভাবে ছোটদের সঙ্গে কথা বলতে হয়? রথিন একটা ধাক্কা মারল আয়ুষ্মানকে। আয়ুষ্মান উল্টে পড়ে গেল। ওর পকেট থেকে একটা মেয়ের ছবি পড়ে গেল মাটিতে। আমি তুলে নিলাম ফটোটা। একটি সুন্দরী মেয়ের ফটো। আমার খুব মজা লাগলো। বলে উঠলাম, বান্ধবীর নাম না বললে কি হবে? তার ছবিটা তো পেয়ে গেলাম। আয়ুষ্মান ছটফট করে উঠল, ছবিটা দিয়ে দাও বলছি, ভালো হবে না কিন্তু। ছেলেটা বোকা, এইসব পরিস্থিতি কিভাবে ট্যাকল করতে হয় জানে না। স্রেফ চুপ করে থাকলেই হতো। এতক্ষণ রথিন চুপ করেছিল। এবার ছবিটা কেড়ে নিয়ে বলল, তোমার বান্ধবীর নাম কি? চেহারাটা তো বেশ খাসা, ভালোই জুটিয়েছ। রথিনের কথাবার্তা ওই রকমই ছিল, একেবারে র স্টাইল। আয়ুষ্মান রেগে গেল। রথিন বলল, আয়ুষ্মান, এই ছবিটায় 10টা চুমু খাবে এখনই। আয়ুষ্মান বলে ফেলল, বাড়ি গিয়ে নিজের মাকে চুমু খাও। আমার মা তুলে কথা, এত বড় স্পর্ধা? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। রথিন চেঁচিয়ে উঠল। আসলে ওটা আয়ুষ্মানের মায়ের ছবিই ছিল। ও কিন্তু রথিনের মা তুলে কথা বলেনি। ছেলেটার রগচটা, কিন্তু ভালো ছেলে, অভব্য নয়। কিন্তু সে কথা তো রথিন বুঝতে পারল না। রথিন ছবিটার সঙ্গে একটা অভদ্র আচরণ করল প্রথমে, তারপর দুমড়ে মুচড়ে ছবিটা মাটিতে ফেলে পা দিয়ে মারিয়ে চলে গেল। আয়ুষ্মান যেন হঠাৎ পাগল হয়ে গেল। ও কোনো কিছু না ভেবেই রথিনের ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু এই রোগা পাতলা ছেলে রথিনের সঙ্গে পারবে কেন? মুহূর্তে রথিনের কবজায় চলে গেল। সমিত হৈ হৈ করে উঠল, এই মারিস না রথিন। আমিও ভয় পেয়ে গেলাম। এমন কিছু র্যাগিং করা হয়নি। জুনিয়র ছেলেটা রথিনকে আক্রমণ করে বসল। রথিন হয়তো মারত, কিন্তু সামলে নিল। বলল, মারব না, কিন্তু শাস্তি দেব। দাঁড়া, ওকে আমার ঘরেই নিয়ে যাই। ধরত ওকে। আয়ুষ্মান চেঁচামেচি করছিল, যেন কোনো সময় সুপারের কানে চলে যেতে পারে। রথিন ওর মুখ বেঁধে দিল রুমাল দিয়ে, তারপর উল্টো করে ঝুলিয়ে দিল ফ্যানের সঙ্গে।
মানে পা উপরে মাথা নিচে। সমিত কিন্তু আয়ুষ্মানের সাহায্যের জন্যই কাছে গেল একবার। ও বলতে গিয়েছিল, আমি একটু পরে খুলে দেব তোমাকে, কিন্তু আয়ুষ্মান ওকে একটা ঘুষি মারল, বেশ জোরে। সমিত ছিটকে গেল। আমার খুব রাগ হয়ে গেল। আমি ওর হাতটা পিছমোড়া করে বেঁধে দিলাম। সমিতও রেগে গেছিল, চোয়ালে হাত বোলাতে বোলাতে ভেঙচে উঠল। বেশ হয়েছে, খুব ওস্তাদি না? রথিন আমাদের দুজনের হাত ধরে টেনে নিয়ে এলো ঘরের বাইরে। বলল, আয় এখানে বসি, ও ওখানে একা থাকুক, একটু শিক্ষা হওয়া দরকার। তারপর সত্যি বলতে কি, সেদিন আমরা তিনজনেই একটু নেশা করেছিলাম। মেজাজ প্রচণ্ড খারাপ হয়েছিল, নিজেদের ঠান্ডা করতেই ওটা করেছিলাম। তারপর তিনজনেই ঘুমিয়ে পড়ি। ঘুম যখন ভাঙল, মধ্যরাত পেরিয়ে গিয়েছে। রথিন উঠে ঘরে যেতেই চাপা গলায় চেঁচিয়ে উঠল। সঙ্গে সঙ্গে আমরা দুজনে ছুটে গেলাম। আয়ুষ্মানের কথা ভুলে গিয়েই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ওকে নামানো হয়নি, ছেড়ে দেওয়াও হয়নি। কি হলো আয়ুষ্মানের? কি আবার হবে? অতক্ষণ ওভাবে থেকে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। তখন মনে হলো জ্ঞান নেই। আমরা ওকে শুইয়ে চোখে মুখে জল দিলাম, কিন্তু বিশেষ তারতম্য হলো না। তবে বুঝলাম ও বেঁচে আছে। নিজেরা ঠিক করলাম এখনই সুপারকে জানাতে হবে, ডাক্তার ডাকতেই হবে। আমি বললাম, সুপারকে কি বলবো? রথিন বলল, বলবো ওকে আমরা এভাবেই করিডরে পেয়েছি, আসল কথা বলা চলবে না। সমিতও বলে উঠল, আসল কথা বললে আমাদের রাস্টিকেট করে দেবে, কি বলা হবে আগে থেকে গুছিয়ে নেওয়া হোক। আমরা ঠিক করলাম যে র্যাগিংয়ের কথা স্বীকার করব না, তবে একটা কথা কাটাকাটি হয়েছে এ কথা বলবো। ধাক্কাধাক্কি পর্যন্ত স্বীকার করব, তার বেশি নয়। দোমড়ানো মোচড়ানো ছবিটা ওর পকেটে দিয়ে দিলাম। তারপর কি হলো? তারপর সুপার, ডাক্তার, প্রিন্সিপাল সবই হলো। আমাদের দিকে সবাই আঙুল তুলতে লাগলো। প্রিন্সিপাল বুঝলেন আয়ুষ্মানের বাড়ির লোককে খবর না দিয়ে উপায় নেই। ওর বাড়ির লোকেরা এসে কান্নাকাটি, হইচই, সে এক বিশ্রী ব্যাপার। ওরা থানায় এফআইআর পর্যন্ত করল। আমরা কনডেমড হয়ে গেলাম। আমরা যেন খুনি। আয়ুষ্মানের সঙ্গে যেটা করেছি সেটা খারাপ ঠিকই, কিন্তু আমরাও দুঃখ কম পাইনি ব্যাপারটার জন্য। কিন্তু কেউ সেটা বুঝলই না। আপনাদের পুলিশ ধরল না? না। প্রিন্সিপাল কলেজের সুনামের স্বার্থে ব্যাপারটা কিভাবে যেন ম্যানেজ করলেন। শুনলাম আয়ুষ্মান আবার কলেজে আসবে। প্রিন্সিপাল আমাদের সাবধান করে দিলেন। আমরাও ঠিক করলাম ওর কাছে ক্ষমা চেয়ে নেব, কিন্তু ও আর এলো না, কোনো দিন না। আয়ুষ্মান মেন্টালি হ্যান্ডিক্যাপড হয়ে যায় অগ্নি, শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়ে। সেটা আর কোনো দিন ঠিক হয়নি। বাঁচার অর্থই চলে যায় ওর জীবন থেকে। কি বলছেন আপনি? এত খারাপ লাগছে সামান্য মজা করতে গিয়ে। র্যাগিংটা মজা নয়, ওটা একটা সামাজিক অপরাধ, মানসিক ব্যাধিও বলতে পারেন। বিশ্বাস করুন, আমরা ঠিক সেভাবে কিছু করতে চাইনি। আয়ুষ্মান এমন শুরু করলো। যাই হোক, আমার খুব খারাপ লাগছে সব শুনে। বলতে গেলে অনুশোচনাই হচ্ছে। সব শুনলেন কোথায় এখনো? সব শুনলে শুধু অনুশোচনা নয়, মরমে বনে যাবেন। কি কি বলুন, কি হয়েছে? আয়ুষ্মান আর বেঁচে নেই অগ্নি। ও আত্মহত্যা করে সব যন্ত্রণার বাইরে চলে গিয়েছে। অগ্নি কপালে করাঘাত করে বসে পড়ল। এতটা শুনতে বোধহয় প্রস্তুত ছিল না, মুখ ঢেকে বসে রইল। ঋষি বুঝল আজ আর কথা বলে লাভ নেই, সময়ও শেষ হয়ে গিয়েছে। ও চলে এলো। আস্তে আস্তে ওর মনের মধ্যে কয়েকটা কথা তোলপাড় করতে লাগলো। আরও একদিন অগ্নির কাছে আসতে হবে। অনেক দরকারি কাজ বাকি রয়ে গেল। এখনো কিছু জট বাকি, যার গিট ছাড়ানো হয়নি। একবারও নম্বরটা লাগছে না। এতবার চেষ্টা করছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হচ্ছে ঋষি। কয়েকদিন খুব ঘোরাঘুরি করেছে ও, একা একাই। শ্রেয়াকে সঙ্গে নিতে পারেনি। শ্রেয়ার কোনো প্রশ্নের জবাব দিতেও চায়নি। কেবলই বলেছে, ব্যস্ত আছি রে। পরে একদিন অগ্নির সঙ্গে দেখা করেও কাটা কাটা প্রশ্নে কয়েকটা জ্ঞাতব্য তথ্য জোগাড় করে নিয়েছে। অগ্নি বলেছিল, আপনি আসলে কি খুঁজছেন, কাকে খুঁজছেন? একজন কমন শত্রু, যে আপনাদের তিনজনেরই সমান শত্রু, আছে নাকি?
কি জানি, আমার তো মনে পড়ছে না। রথিনকে একবার জিজ্ঞাসা করুন না, ওর মাথা অনেক সাফ। আচ্ছা, রথিন তো আপনাকে খুব ভালোবাসতো। আপনার ওপর যে অন্যায় করেছে তাকেও শাস্তি দিতে পারে। সুমিতকে দিতে পারে, আমি বলবো দেওয়াই উচিত। ধরুন তারপর রথিন অনুভব করলো যে সুমিত নয়, অপরাধী অন্য কেউ, তখন রথিনের আত্মগ্লানি কোথায় পৌঁছবে ভাবতে পারেন? অগ্নি চুপ করে রইল। ঋষি আজও রথিনের মৃত্যুর কথা অগ্নিকে বলল না, অন্তত এখনই দরকার নেই। তবে শুনল সুমিতের পারফিউমে অ্যালার্জি আছে, এ কথা ওরা সবাই জানত। এই সব কথা বলার সঙ্গে সঙ্গে অগ্নি ছটপট করছিল একটা কথা জানতে, যে ঋষি কি সত্যিই পারবে ওকে মুক্ত করতে। চেষ্টা করব অগ্নি, সত্যি খুব চেষ্টা করব, তবে আপনার সাহায্য তো পাবো না, পেলে সুবিধা হতো। এখানে বসে আর কি সাহায্য করব আপনাকে? রথিনের থেকে সাহায্য পাবেন না, তাও পাবো না। একমাত্র বিবস্বান কিছুটা পারত, কিন্তু ও হোস্টেল থেকে বাড়ি চলে গেছে, ফোনেও পাচ্ছি না। বিবস, ওর বাড়ি তো চুচুড়ার কাছে। বাড়ি মানে মাসির বাড়ি, ওর তো মা বাবা কেউ নেই, ওটাই ওর বাড়ি। আপনি চলে যান না ওর কাছে। আপনার কাছে ওর ঠিকানা আছে? ঠিকানা? না, ঠিকানা নেই, কোনোদিন দরকার পড়েনি। ঋষি আগে গেল দুর্গাপুর, সেখান থেকে চুঁচুড়া। কলেজ থেকে বহু কষ্টে বিবস্বানের যে ঠিকানাটা জোগাড় করেছিল, সেই ভিত্তিতেই ওর চুঁচুড়া যাত্রা। সেখান থেকে ফিরে অগ্নির ফ্ল্যাট, অগ্নির বাবা মার কাছে গিয়ে দেখা করা, তারপর রথিনের বাড়ি। প্রায় সকলের অলক্ষ্যে রথিনের ঘরে একটা তল্লাশি চালালো ঋষি। এমনকি ওর কম্পিউটারে বসে ওর পার্সোনাল ফোল্ডারে ক্লিক করে অনেক খবর সংগ্রহ করল। তারপর আবার শুভমিতা, আবার গড়িয়া। খাওয়া নেই, ঘুম নেই, নিশি পাওয়া মানুষের মতোই ঋষি যেন ছুটে বেড়ালো কয়েকটা দিন। শ্রেয়া প্রায় 7 দিন পর মামার বাড়ি এসে শুনল ঋষি বাড়ি আছে। এর মধ্যে একদিনও শ্রেয়া ঋষির ছায়া দেখতে পায়নি। ও তাড়াতাড়ি ছুটল ঋষির ঘরে। ঘরে ঢুকে শ্রেয়া অবাক। দাদাভাই কম্পিউটারের সামনে নেই, ডায়েরি কোলে ডিভানেও নেই, নেই ইজি চেয়ারে দুলন্ত অবস্থায়ও। ঋষি খাটে শুয়ে অঘরে ঘুমোচ্ছে। শ্রেয়া অবাক হয়ে গেল। তাহলে তাহলে কি দাদাভাই কেসটা সলভ করে ফেলেছে? বিশ্বাস করতে পারছিল না শ্রেয়া। ও ওই ঘরেই সোফার একধারে বসে রইল ঋষির ঘুম ভাঙার অপেক্ষায়। না, ভাঙল না। ঋষি অঘরে ঘুমোতেই থাকল। আরও অনেকক্ষণ বসে অপেক্ষা করার পর শ্রেয়া উঠে গিয়ে ঋষির পায়ে ঠেলা দিল। যা আছে কপালে তাই হবে, আর অপেক্ষা করা যাচ্ছে না। কয়েকবার ডাকাডাকির পর ঋষি চোখ মেলল। তখনও ঘুম ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। চোখের দৃষ্টিতে নিদ্রা ও জাগরণের মিশেল। টেনে টেনে উচ্চারণ করল ঋষি, কে শ্রেয়া? কাল সকালে আসিস, শুভমিতার বাড়ি 10টায় অ্যাপয়েন্টমেন্ট আছে। ভীষণ ঘুম পাচ্ছে, এখন কথা বলতে পারছি না, সরি, গুড নাইট। সন্ধ্যা রাতেই গুড নাইট জানিয়ে দিল দাদা ভাই। এরপরে আর অপেক্ষা করা যায়? শ্রেয়াও গুড নাইট জানিয়ে চলে এলো। বাড়ি থেকে বেরিয়েও ঋষি শ্রেয়ার সঙ্গে কোনো কথা বলল না। শ্রেয়া মাঝে মাঝেই প্রশ্ন করছিল, ঋষি সেগুলো শুনেও না শোনার ভান করছিল। একসময় বলল, প্রশ্নগুলো খুব ইন্টারেস্টিং, মনে মনে গুছিয়ে রাখ, একে একে জিজ্ঞাসা করিস, আমারও সুবিধা হবে। তার মানে এখন কিছুই জিজ্ঞাসা করা যাবে না? বেশ, একটাও প্রশ্ন করব না, দেখা যাক কি হয় আজ। শ্রেয়া চুপচাপ বাইকের পিছনে উঠে বসল। বাইকের পেছনে বসতে তোর তো আর ভয় করে না, না শ্রেয়া? না, করে না, কিন্তু এ কথা জানতে চাইছো কেন? এবার বাইকের সামনে বসা প্র্যাকটিস করবি, মানে আমি তোকে বাইক চালানো শেখাবো। বাইক চালাবো আমি? কেন, ভয় করবে? শ্রেয়া ধীরে ধীরে মাথা নাড়ল। আজ দাদাভাই যেন কেমন একটা অদ্ভুত আচরণ করছে, কথাবার্তাও সম্পূর্ণ অন্যরকম। শুভমিতার বাড়ি যখন ওরা ঢুকলো তখন বেলা 10:30 বাজে। আজ আপনার কথা মতো স্কুল ছুটি নিয়েছি আমি, ওদের সোফায় বসাতে বসাতে শুভমিতা বলল। ঋষি মৃদু হাসল শুধু। প্রায় সঙ্গে সঙ্গে ভিতর থেকে কাজের মেয়েটি চায়ের সরঞ্জাম দিয়ে গেল ট্রেতে সাজিয়ে।
শুভমিতা চা করতে আরম্ভ করলে ঋষি বলে উঠল, একটা দুটো কাপ এক্সট্রা রাখবেন, আরও দু একজন অতিথি আসবে আজ এখানে। আপনার অনুমতি ছাড়াই তাদের আমন্ত্রণ জানিয়েছি আমি। শুভমিতার ভুরুতে প্রশ্নচিহ্ন ফুটে উঠল, কিছুটা বিস্ময়ও। ঋষি হেসে উঠল, বিচলিত হবার কোনো কারণ নেই, আপনার অনভিপ্রেত কেউ নয়। শুভমিতা স্মিত হাসল, বেশ তো, তারা এলে তাদেরও না হয় এক কাপ করে দেওয়া যাবে, আপাতত আপনারাই নিন। শ্রেয়া মুখে হাসি ফুটিয়ে রাখলেও মনে মনে গম্ভীর হয়েছিল। দাদাভাই তাকে এখনো কিছু বলেনি, এমনকি গত 7 দিন ধরে যে চরকির মতো ঘুরল তাকে একবারও ডাকেনি। এইসব কারণে সকালে তেমন কিছু খেতেও ইচ্ছে করছিল না, ভীষণ একটা অ্যাংজাইটি হচ্ছিল। এখনও দেখল শুভমিতা তাদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করেছে। কোনো কাজ যখন নেই এখন, তখন শ্রেয়া বিনা বাক্য ব্যয়ে প্লেটটি তুলে নিল। ঋষি ওর কফির কাপে চুমুক দিয়ে বলল, তাহলে প্রথম থেকে শুরু করি মিসেস ব্যানার্জি। আপনার কাজ শেষ? আপনি কি জেনে গিয়েছেন যে? ঋষি হাসল, আপনি বলতে চাইছেন আপনার কেসটা সলভ কিনা, তাই তো? হ্যাঁ, মানে তাই। তবে আপনি তো আমাকেও সন্দেহ করতে শুরু করেছিলেন। শুভমিতার শেষ কথায় একটু ব্যঙ্গ মিশেছিল। ঋষি মিহি গলায় তার একটা মোক্ষম উত্তর দিল, আপনি যদি একের পর এক সন্দেহ উদ্রেক করতে থাকেন এবং শুরুতেই মিথ্যে বলেন, তাহলে আমাকে তো ব্যাপারটা সেভাবেই দেখতে হবে, তাই না? কি মিথ্যে বলেছি আপনাকে? যেমন আপনি সমিতবাবুর অ্যাপয়েন্টমেন্টস ডায়েরি থেকে আমার সঙ্গে দেখা করার ব্যাপারটি জানতে পেরেছিলেন বলে দাবি করেন আমার কাছে। আসল ঘটনা তো তা নয়। আসলে সমিত যখন আমার সঙ্গে ফোনে কথা বলেন তখনই আপনি সেটা ওভারহিয়ার করেছিলেন, তাই না? শুভমিতা চুপ করে রইল। ঋষি আবার বলল, শুধু তাই নয়, আপনার অসীম কৌতূহল আপনাকে আরও এক কদম এগিয়ে নিয়ে গেল। আপনি আপনার একজন বিশ্বস্ত লোককে পাঠালেন সমিতবাবু আমার সঙ্গে দেখা করে কি করেন, কোথায় যান সেটা লক্ষ্য রাখতে। আপনি তো আমাকে জানেন না, আমি যার সঙ্গে দেখা করতে যাই তার দিকে যেমন লক্ষ্য রাখি, যাদের সঙ্গে দেখা করতে যাইনি তারাও কিন্তু আমার দৃষ্টিসীমার বাইরে থাকেন না। সেজন্যই আপনার পাঠানো নীল অ্যাম্বাসাডার আমার নজর এড়িয়ে যায়নি। এসব ক্ষেত্রে বাহন ছাড়া দুধ পাঠানোই বুদ্ধিমানের কাজ, তাতে ধরা পড়ার সম্ভাবনা কম। কিন্তু আপনার মতো বুদ্ধিমতীর পক্ষে এটা ভাবাই স্বাভাবিক যে একটা গাড়িকে অনুসরণ করতে হলে আর একটা গাড়ি দরকার। শুভমিতা চোখ নামিয়ে নিল। ঋষির ব্যাখ্যা যে নির্ভুল তাতে কোনো সন্দেহ নেই, বোঝা গেল। দেখুন মিসেস ব্যানার্জি, আপনি যখন আমাকে কাজটা দিলেন তখন অবশ্য জানতাম না ওই নীল অ্যাম্বাসাডারটা আপনি পাঠিয়েছেন, কিন্তু যেদিন দেখলাম ওই গাড়িটাই আপনাকে একদিন বাড়িতে পৌঁছে দিয়ে গেল তখন তো আমাকে সতর্ক হতে হলোই। এমনিতে গোয়েন্দারা সবাইকেই প্রথমে সন্দেহের তালিকায় রাখে। তারপর সমিত যখন টেলিফোনে আমাকে বলেছিলেন আমার খুব কাছের লোক আমার ক্ষতি করতে চেষ্টা করছে, সেখানে তার স্ত্রীকে তো সন্দেহের তালিকায় আনতেই হবে। আমি কেন আমার স্বামীকে মারতে যাব বলুন? দ্যাটস দ্য পয়েন্ট। আপনার মোটিভ কোথায়? আমি তো আপনাকে এখনো বলিনি যে সমিতকে কেউ মেরেছে, ওটা তো নিছক গাড়ি দুর্ঘটনাও হতে পারে। শুভমিতা কিছুটা শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল ঋষির দিকে। 6 মাসের বিবাহিত স্ত্রী কাছের মানুষ ঠিকই, কিন্তু সমিত আপনাকে মিন করেনি। দীর্ঘদিনের গভীর বন্ধুত্বে গড়া সম্পর্কটাই কাছের মানুষ আখ্যা দিয়েছিল। কোন সম্পর্ক? কার সঙ্গে সম্পর্ক? ঋষি কফির কাপ নামিয়ে রেখে একবার ঘড়ি দেখল। স্পষ্টই বোঝা যাচ্ছে ও কারো আসার অপেক্ষা করছে। শুভমিতার দিকে তাকিয়ে আবার শুরু করল, আপনার কথার প্রতিধ্বনি করেই বলছি, সমিতের সব গল্প শোনার সময় আপনি কোথায় পেলেন? আর আপনার কি মনে আছে আপনি বলেছিলেন মনের খেয়ালে সমিত একদিন আপনাকে বলেছিলেন ড্রাগের নেশাই অগ্নিকে শেষ করল? পরে কিন্তু সমিত কথাটা ঘুরিয়ে নেন। জানেন মিসেস ব্যানার্জি, আপনি সমিতের অফিসে আমাকে নিয়ে গিয়ে খুব উপকার করেছেন। ওখানকার কাগজপত্র ঘেঁটে আমি অগ্নি চৌধুরীর হদিশ পাই। অগ্নি চৌধুরীর কেসে সমিত কোর্ট থেকে ডাক পেয়েছিলেন।
আমি অবাক হয়ে গেলাম। ব্যাপারটা আপনি কিছুই জানেন না। ধরে নিচ্ছি কোর্ট কেসটা আপনাদের বিয়ের আগে হয়েছিল, তাই সরাসরি আপনার সঙ্গে ব্যাপারটা টাচ ছিল না। কিন্তু পরে তো সমিতের এটা আপনাকে বলা উচিত ছিল। এমন গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কেন গোপন করে গেলেন? যেখানে গোপনীয়তা সেখানেই রহস্য। শুভমিতা অবাক হয়ে বলল, কে এই অগ্নি চৌধুরী? কিসের কেস? সমিত কিভাবে জড়িয়ে গেল এই কেসে? শুভমিতার এতগুলো প্রশ্নের উত্তরে ঋষি খুব সংক্ষেপে অগ্নি চৌধুরীর ড্রাগ কেস এবং সমিতের ঘটনাটা বলে গেল। সব শোনার পর শুভমিতা বলল, এগুলো শুনে তো মনে হচ্ছে সমিত অগ্নি চৌধুরীর শত্রুই। কিন্তু আপনি বলেছিলেন কলেজ এবং হোস্টেলে 3 জন হরিহর আত্মার মধ্যে 2টি বাহু অগ্নি আর সমিত, অথচ অগ্নির কথা সমিত আমাকে কোনোদিন বলেনি। তার কারণ অগ্নির প্রসঙ্গটা সমিত ভুলতে চাইতো। সব শুনে আমারও প্রথমে মনে হয়েছিল ওরা পরস্পর শত্রুই, কিন্তু কচুরিপানা সরাতে সরাতে দিঘি বেরিয়ে পড়ল। সেই দিঘির জল যেমন গভীর তেমনি রোমাঞ্চকর। শুভমিতা ঈষৎ হতাশ হলো। সে যেন সেই দিঘির জলেই ডুবে যাচ্ছে। বলল, আমি প্রায় কিছুই বুঝতে পারছি না। আপনি জেনে রাখুন শুধু এইটুকুই যে ওরা একসময় দারুণ বন্ধু ছিল, পরে সে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়ে যায়, কি বৃত্তান্ত, পরে বলবো। এই সব কথা বলতে বলতে ঋষি বারবার ঘড়ি দেখছিল। ও যাদের জন্য অপেক্ষা করছে এতক্ষণ, তাদের জন্য ব্যস্ত হচ্ছিল মনে মনে। আবারও নিজের কথায় ফিরে এলো। অগ্নির উকিল সজল মিত্র আমাকে বলেছিলেন অগ্নি চৌধুরীর কেসটা ওর জীবনের ব্ল্যাক স্পট। সত্যিই কি তাই? যদি সত্যিই অগ্নি অপরাধী হয়, তাহলে জেল হয়ে যাওয়ার পর কে শাসায় সমিতকে? অগ্নিরই কোনো বন্ধু? কোন বন্ধু? একটার পর একটা প্রশ্ন উঠে আসছে। সেটা সলভ করার আগেই অন্য প্রশ্ন। উত্তর খুঁজতে খুঁজতে সময় কেবলই পেছনে সরে সরে যাচ্ছে। শেষ পর্যন্ত অগ্নির বাবা মায়ের কাছ থেকে ওদের 3য় বাহুর সন্ধান পেলাম, রথিন সেনগুপ্ত। তার খবর তো আমিই দিতে পারতাম। এতক্ষণ পর শুভমিতা কথা বলল। ঋষি হাসল, কিন্তু দেননি। আর একটা মিথ্যে কথা আপনি বলেছিলেন শুভমিতা। ডিটেকটিভের কাছে কিছুই গোপন থাকে না। রথিন আপনার অল্প বয়সের পরিচিত ব্যক্তি। সমিতের কাছে রথিনের কথা শোনেননি আপনি। নেমন্তন্ন খেতে যাওয়া তো দূরের কথা। সমিত যে রথিনের বন্ধু অথবা শত্রু, সে খবর আপনি আমার কাছেই পেয়েছেন। তারপর রথিনের সঙ্গে দেখা করে কি বলেছিলেন সে আপনিই জানেন। শুধু তাই নয়, আপনি অনেক কিছুই বলেননি। নীল অ্যাম্বাসেডারের কথা জিজ্ঞাসা করলাম একদিন, বললেন না। নিজের মতো করে অনুসন্ধান করতে করতে এগোচ্ছি। আমার সন্দেহ তখন রথিনের ওপর দানা বাঁধছে। সমস্ত ক্লু এসে রথিনে শেষ হচ্ছে। তার অগ্নির ওপর ভালোবাসা, সমিতের ওপর রাগ ও ঘৃণা। কেন? শুধু অগ্নির সর্বনাশ করার জন্যই সমিতের ওপর রথিনের এত ক্ষোভ? নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? কার কথায়, কেন রথিনের অ্যাম্বাসেডার সরানো হয় বাড়ির গ্যারেজ থেকে? সমিতকে সরিয়ে দেবার সবকটা মোটিভ রথিনের আছে। যখন রথিনকে আমি মোটামুটি টার্গেট করে ফেলেছি, প্রমাণ জোগাড়ের চেষ্টা চালিয়ে যাচ্ছি, ঠিক সেই সময় রথিন মারা গেল। আমার অবস্থাটা হলো সেই সিসিফাসের পাথর ঠেলে ওপরে ওঠানোর মতো। যতটা এগিয়েছিলাম ততটাই পিছিয়ে এলাম। একবার ভাবলাম কেসটা এখানেই শেষ। রথিন মনের দুঃখে আর গ্লানিতে আত্মহত্যা করেছে। শুভমিতা, আপনি রথিনকে যে হাসপাতালে দেখতে গেছিলেন সেটা তার মৃত্যুর পর। সেটা তো আর সে জীবিতকালে দেখে যেতে পারেনি। আপনি যে তার পাশ থেকে সরে গিয়েছেন এটাই সে জেনেছিল। শুভমিতার 2 চোখ বেয়ে জল নেমে এলো। ভীষণ আহত হয়েছে সে। ভাঙা গলায় বলল, আপনি বিশ্বাস করুন ঋষি, আমার সঙ্গে রথিনের অন্যরকম সম্পর্ক ছিল না। তাহলে হঠাৎ রথিনের সঙ্গে আপনার বন্ধুত্বটুকুই বা নষ্ট হলো কিভাবে? আপনার মতো আমারও ধারণা হলো সমিতের মৃত্যুর ব্যাপারে রথিনের কোনো হাত নেই তো।
বিশেষত সমিতের সুগন্ধিতে অ্যালার্জির কথা ও নিশ্চয়ই জানত। ঋষি কৌতূহলী হল। আপনি সে কথা বললেন রথিনকে? সরাসরি বললাম না, তবে বললাম আমার স্বামীর হত্যাকারী আমার বন্ধু হতে পারে না। আমি স্বামীকে সত্যিই ভালোবেসেছিলাম। রথিনকে আমি কিছুতেই ক্ষমা করতে পারি না। আপনি তো শিওর নন যে রথিনই অপরাধী? হতে পারে ওটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট। সত্যিই তাই। সেজন্য আমার ব্যবহারে রথিন ভীষণভাবে রিয়্যাক্ট করে, আর হয়তো সেজন্যই রথিন। কথা শেষ হওয়ার আগেই শুভমিতার চোখে আবার জল এসে গেল। ঋষি নিচু গলায় বলল, বেচারি। আর শ্রেয়া, সে তো রীতিমতো হতবাক, কিছুটা বিভ্রান্ত। তাহলে কেসটা কোন দিকে গড়াচ্ছে? সে আর থাকতে না পেরে বলেই ফেলল, কিন্তু মিসেস ব্যানার্জি, আপনি নীল অ্যাম্বাসেডারের মালিকের সঙ্গে একদিন ফোনে কথা বলছিলেন। দাদাভাই সেটা সকর্ণে শুনেছে, আর তারপরেই রথিন সেনগুপ্ত তার অ্যাম্বাসেডার গাড়িটি কারখানায় পাঠিয়ে দিয়েছিল। এটা তো সত্যি। শুভমিতা কোনো উত্তর দেবার আগেই ঘরে ঢুকলেন একজন হ্যান্ডসাম ভদ্রলোক। ঋষি উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা করল একান্ত বন্ধুভাবে। সকলের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বলল, ইনি অগ্নি চৌধুরী। শুভমিতার মুখ থেকে বেরিয়ে এলো বিস্ময় ভরা উক্তি, অগ্নি চৌধুরীর তো জেল হয়েছে বললেন? হ্যাঁ, হয়েছিল। ওর কেসটা রিওপেন হয়েছে। আপাতত জামিনে ছাড়া পেয়েছেন। আপনার কাছে আমি ক্ষমা চাইছি মিসেস ব্যানার্জি। সমিতের কাছে তো সে সুযোগ পাবো না। ও আমাকে ফাঁসায়নি। সত্যি ও নির্দোষ ছিল। আমি ওর শাস্তি চেয়েছিলাম। প্রতিশোধের আগুন বুকের মধ্যে হু হু করে জ্বলত, এও সত্যি। তবে ওকে আমি মারিনি। এখনো জানি না কি করে ওর মৃত্যু হয়েছে। সেটা নিছক একটা দুর্ঘটনা নাকি পরিকল্পিত দুর্ঘটনা। অগ্নি কথাগুলো একটানা বলে গেলেন। শুভমিতা ঋষির দিকে তাকালো। এর উত্তর নিশ্চয়ই একমাত্র ঋষি জানে। অগ্নির কেস রিওপেন করে তাকে জেল থেকে যে বার করে আনতে পেরেছে, সে সহজ মানুষ নয়। শ্রেয়াও একটু অবাক হয়ে গিয়েছে। আসল অপরাধীর হদিশ না পেলে তো দাদাভাই এটা পারত না। অথচ সে এখনো প্রায় অন্ধকারে। শুভমিতা, মনে হয় অগ্নি আর কোনোভাবেই সমিতের শত্রু নয় এখন, তাই ওকে আপনি এক কাপ চা নিশ্চয়ই দিতে পারেন। শুভমিতা যেন ঋষির কথায় নিজের সংবিত ফিরে পেল। লজ্জিত স্বরে বলল, নিশ্চয়ই নিশ্চয়ই। অগ্নি ঋষির দিকে ফিরে বলল, কে আমাকে সত্যি ফাঁসিয়েছিল আপনি নিশ্চয়ই জানেন। আমি কিন্তু জানি না। হয়তো সে সমিতেরও শত্রু। এক ঢিলে দুই পাখি। কি বলেন শুভমিতা? ঋষি শুভমিতার দিকে 90 ডিগ্রি ঘুরে গেল। আমি আমি কি করে জানব? সমিত সরে গেলে কার লাভ? অগ্নি কেটে কেটে উচ্চারণ করল, রথিন সেনগুপ্ত। এবার শ্রেয়াই ঘোষণা করল তার সন্দেহ। মোটিভ কি? শুভমিতা জিজ্ঞাসা করল। ঋষি প্যান্টের পকেটে হাত রেখে পায়চারি করছিল। ঘুরে দাঁড়িয়ে বলল, উত্তর সহজ। একই সঙ্গে পুরনো শত্রুতার শোধ তোলা এবং আজীবন অগ্নির গুডবুকে চলে যাওয়া। কারণ অগ্নি জানবে সমিতকে রথিন এই জন্যই শাস্তি দিয়েছে যে সে অগ্নিকে ফাঁসিয়েছিল। আসল কারণ অবশ্য অন্য জায়গায় থাকতে পারে, তাই না? শুভমিতার দিকে তাকালো ঋষি। শুভমিতা চাপা গলায় তীব্র প্রতিবাদ করে উঠল, আপনি যে ইঙ্গিত করছেন তা কখনো নয়। রথিনের নীল রঙের অ্যাম্বাসেডার কখনো ছিল না। কখনোই ছিল না। ঋষি মৃদু স্বরে বলল। তাহলে? শ্রেয়া অবাক হয়ে গেল। তাহলে এই যে রথিন হত্যাকারী নয়, কারণ সে নিজেও ভিকটিম। রথিন আত্মহত্যা করেনি, তাকেও কেউ একজন শাস্তিই দিয়েছে। কে সে ঋষি? অগ্নি সরাসরি প্রশ্ন করল। আপনিই তো তাকে চিনিয়ে দিলেন। আমি? অফকোর্স। তবে সে শুভমিতা ব্যানার্জি নয়। শুভমিতা আমার সন্দেহের তালিকায় একসময় এসেছিল ঠিকই, কিন্তু সে আবার বাইরে চলেও যায়। ঠিক কখন আমি সন্দেহের বাইরে এলাম? শুভমিতার গলায় উষ্মা ঝরে পড়ল।
যখন দেখলাম আপনার ব্যক্তিগত জীবন পরিচ্ছন্ন, মানুষ হিসেবে আপনি যথেষ্ট অনুভূতি সম্পন্ন, এবং নীল অ্যাম্বাসাডারটি আপনার ভাই কাম বন্ধু বিমান চট্টোপাধ্যায়, যার সমিতের সঙ্গে শত্রুতার কোনো সম্পর্ক নেই। তবে আপনাকে যখন ওই বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম, তখন আপনি সত্যি কথাটা বলে দিলেই পারতেন। আসলে আমি জানি আপনি চাননি বিমানবাবু এই কেসে জড়িয়ে যান। সত্যি খুবই বন্ধু দুজনে। শ্রেয়ার মনে মনে খুব রাগ হলো। এরকম অ্যাসিস্ট্যান্টের কি মানে? সে তো অন্য সকলের মতোই 10 হাত জলের নিচে হাবুডুবু খাচ্ছে, তার কোনো ইম্পর্টেন্স নেই এই কেসে। ঋষি থট রিডারও কিনা কে জানে। সঙ্গে সঙ্গে বলল, আমার এই অ্যাসিস্ট্যান্ট সর্বপ্রথম আমাকে বোঝানোর চেষ্টা করে যে রথিন সন্ধ্যাবেলায় ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে পারে না। তাছাড়া রথিনের মোবাইলে মেসেজ আসতে পারে কোনো, সেটা শ্রেয়াই প্রথম উল্লেখ করে। মেসেজটা দেখা সম্ভব হলো না, কারণ রথিনের ফোনটা পাওয়া গেল না। তাহলে 4টি প্রশ্নের উত্তর আমি তখনও খুঁজে পাচ্ছি না। প্রথমত, রথিনকে অপরাধী ধরে নিলে ব্যাপারটা বড্ড বেশি সহজ হয়ে যাচ্ছে। সমিতকে হত্যা করার কিছু মোটিভ তার থাকলেও অগ্নিকে কে ফাঁসিয়েছিল সেটা বোঝা যাচ্ছে না। দ্বিতীয়ত, অগ্নির বাড়ির বয়স্ক কাজের লোকটি কোথায় হারিয়ে গেল, কেন সে সাক্ষী দিতে এলো না। তৃতীয়ত, সমিতের গাড়ির সিটের খাঁজে লুকিয়ে থাকা পারফিউমের শিশির একটা নিরীহ ঢাকনি। আর চতুর্থত, রথিনের হারিয়ে যাওয়া মোবাইল কোথায় গেল, সেটা কে সরালো। এতগুলো আনসলভ ক্লু একজন গোয়েন্দাকে সুস্থির থাকতে দিতে পারে না, আমাকেও দেয়নি। ঋষির কথা শেষ হতে না হতেই ঘরে ঢুকলো ছিপছিপে চেহারার একজন সুদর্শন ভদ্রলোক। তাকে দেখেই ঋষি বলে উঠল, হেই যে দীপ্তেন, আসুন আসুন। দীপ্তেনের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিল ঋষি। বলল, আজ দীপ্তেন সাদা পোশাকে এখানে এসেছে, আমারই ডাকে। অফিসিয়াল ডিউটি দিতে আসেনি। এই অফিসার সাহায্য না করলে আমি এই কেস কিছুতেই সলভ করতে পারতাম না। শুভমিতা সঙ্গে সঙ্গে দীপ্তেনকে চা দিল, তার সঙ্গে সবাইকে আর এক রাউন্ড। ঋষি অগ্নিকে বলল, আপনার বাড়ির বয়স্ক কাজের লোক নারায়ণ যার নাম, তাকে খুঁজে পেতে আমার বেশ কষ্ট হয়েছে। সে গা ঢাকা দিয়েছিল, প্রথমে তো ভয় সিটিয়েছিল, কথাই বলতে চায় না, পরে জড়তা ভাঙল। আমি সমিতের একটা ছবি ওকে দেখিয়ে বললাম, দেখো তো এই লোকটি কি তোমাদের বাড়ি আসতো? নারায়ণ বলল, না না, এ নয়, তার বয়স অনেক কম, তাছাড়া তার দাড়ি গোঁফ ছিল, চোখে চশমাও ছিল। বুঝলাম সে ছদ্মবেশে আসতো। হঠাৎ করে অগ্নির সামনে পড়ে গেলেও চট করে অগ্নি চিনতে পারবে না। ছদ্মবেশে কেন? নিশ্চয়ই সে চেনা কেউ। আমি নারায়ণকে বললাম, কোর্টে সাক্ষী দিতে গেলে না কেন? নারায়ণ বলল, লোকটি আমাকে ভয় দেখিয়েছিল, বলেছিল বাবু কি একটা ভীষণ অপরাধ করেছে, তাই উনি তাকে শাস্তি দিচ্ছেন। যদি আমি কোর্টে যাই তাহলে আমাকেও দারুণ শাস্তি দেবেন। লোকটা আমাকে কিছু টাকা দিতে চেয়েছিল, কিন্তু বিশ্বাস করুন আমি সে টাকা নিইনি। কে সে? কে হতে পারে? শুভমিতা আর অগ্নি দুজনেই একসঙ্গে বলে উঠল, আর যেই হোক সে রথিন নয়। তাহলে কে সে? শ্রেয়াও আশ্চর্য হয়ে গিয়েছে। যে লোকটি সমিতকে শাসাতো, পাগল করে দিয়েছিল প্রায়, শুধু শাস্তি দেওয়াই নয়, মানসিক যন্ত্রণা দেওয়াটাও তার উদ্দেশ্য ছিল। আর অগ্নির পর সমিতি ছিল তার টার্গেট। সেই কি তাহলে সমিতের গাড়িতে ধাক্কা দেয়, মেরে ফেলে সমিতকে? না, সরাসরি সে সমিতকে মারেনি, সে চেষ্টাও করেনি। একদিন সমিতের গাড়িকে হাত দেখিয়ে থামায়, লিফট চায়, সমিত তাকে গাড়িতে তোলে এবং তারপর। ঋষির কথা শেষ করতে না দিয়েই অগ্নি চেঁচিয়ে ওঠে, সমিত কি তাকে চিনতে পেরেছিল? ওর চেনা কেউ সে? নিশ্চয়ই সমিত তাকে চিনতে পেরেছিলেন, না হলে অচেনা লোককে উনি গাড়িতে তুলতেন না। মানসিকভাবে রীতিমতো বিপর্যস্ত ছিলেন তিনি তখন, একজন গোয়েন্দার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সমিত কি বুঝতে পারেনি যে সে তার নিয়তিকেই গাড়িতে তুলছে? শুভমিতা অবাক হয়ে ঋষিকে জিজ্ঞাসা করল। না, একেবারেই না। সে কিন্তু হাতে করে
সমিতকে খুন করেনি, শুধু পারফিউমের বোতলটা সমিতের দিকে তাক করে স্প্রে করে, হয়তো বেশ কয়েকবার। সমিত একেবারে টালমাটাল হয়ে পড়ে এবং অ্যাক্সিডেন্ট করে বসে। ততক্ষণে সে নেমে গিয়েছে গাড়ি থেকে। তার মানে সমিতের অ্যালার্জির কথাটা সে জানতো? জানতই তো, অথচ আপনি বলছেন সে রথিন নয়। কি করে সে রথিন হবে? কারণ এই ঘটনার বেশ কিছুদিন পর সে অজানা ব্যক্তি একদিন রথিনের সঙ্গে ফোনে অ্যাপয়েন্টমেন্ট করে। কাকা শুয়ে পড়ার পর রথিনের কাছে আসে, ওকে নিয়ে ছাদের ওপাশে যায় এবং রথিন তারপরেই পড়ে যায় ওখান থেকে। সে কি রথিনকে ঠেলে দিয়েছিল ছাদ থেকে? শ্রেয়া আর না জিজ্ঞাসা করে থাকতে পারল না। ঋষি হাসল। সেটা বলা খুব মুশকিল। শুভমিতা বললেন, আশ্চর্য, রথিন ওই লোকটার কথা শুনে কেন ছাদের ধারে যাবে? তেমন কোনো কথা বললে নিশ্চয়ই যাবে। ধরুন, যদি সে বলে অগ্নি জেল থেকে পালিয়ে এসে রথিনের বাড়ির পেছনে লুকিয়ে আছে, সঙ্গে সঙ্গে রথিন ছুটে যাবে না? প্রাণপণে ঝুঁকে দেখবে না যে সত্যি অগ্নি ওখানে লুকিয়ে আছে কিনা? ছুটে হয়তো যাবে, কিন্তু দাদাভাই, রথিনের মতো তুখোড় ছেলে চালাকিটা বুঝতে পারবে না। প্রথমটা পারবে না, কিন্তু পরে পারবে। আর সেই জন্যই মৃত্যুকালীন জবানবন্দিতে রথিন তার নামটা জানিয়ে গিয়েছে। রথিন মৃত্যুকালীন জবানবন্দি দিয়েছিল? শুভমিতা আকাশ থেকে পড়ল। আমরা তো জানি তার জ্ঞানই আসেনি। যেটুকু জ্ঞান এসেছিল সেই সময়টুকুতেই সে বলে গিয়েছে। তার মানে রথিন তাকে চিনতে পেরেছিল। নিশ্চয়ই অগ্নি, আপনিও তাকে দেখলে চিনতে পারবেন। কি অদ্ভুত একটা ষড়যন্ত্র! আমার জানতে ইচ্ছে করছে কে এই লোকটি যে এভাবে প্ল্যান করে আমাদের তিনজনকে শেষ করতে চেয়েছিল। শুধু জানলেই খুশি? দেখতে চান না? কথা বলতে চান না? কি বলছেন আপনি ঋষি? শুভমিতা ভীষণ অবাক হলো। সে আমাদের দেখার জন্য অপেক্ষা করে বসে আছে নাকি? আপনি অবশ্য তাকে চিনবেন না শুভমিতা। তাকে যারা চিনত তাদের মধ্যে দুজনেই তো এই পৃথিবীতে আর নেই। অগ্নি তাকে চেনেন। এই বলছেন সে আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে যেত, আবার বলছেন আমি তাকে চিনি। চেনেন। আপনার মাধ্যমেই তো তাকে চিনলাম। আপনারা তিনজনেই তাকে চেনেন, কিন্তু জানেন না। অগ্নি একটু রাগত স্বরে বলে উঠল, এভাবে হেঁয়ালি তৈরি করতে আপনি পারেন না মিস্টার দাশগুপ্ত। কথাগুলো সোজা করে বলুন। ঋষি দুমুহূর্ত অগ্নির চোখের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আপনি আমার ক্লায়েন্ট নন অগ্নি। আপনাকে কোন কথা কিভাবে বলবো সে বিষয়ে কোনো দাবি আপনার থাকতে পারে না। আই অ্যাম সরি। এমনিতেই আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনার জন্যই আজ আমি জেল থেকে বাইরে আসতে পেরেছি। ও কথা থাক। আপনি শেষ পর্যন্ত মুক্তি পাবেন কি না সে কথা আপনার উকিলই বলতে পারবে। কারণ সেই যে আপনার ঘরে ড্রাগস রেখে এসেছিল তার তো কোনো সাক্ষী নেই। কেন? নারায়ণ, সে তো সাক্ষী দিতে রাজি হয়েছে। সে তো আপনারই লোক অগ্নি। তাহলে কি হবে? সেটা সজল মিত্র বলতে পারবে। শুভমিতা বলে উঠল, আমি তো আপনার ক্লায়েন্ট। আমার কি দাবি নেই সেই লোকটাকে একথা জানবার? 200% দাবি আছে আপনার। আমি তাকে চিনিয়েও দেব আপনাকে। তবে আপনি কিছুই বুঝবেন না, কারণ স্বামী ও স্বামীর বন্ধুদের সঙ্গে লোকটার সম্পর্কই আপনি জানেন না। সে এক দীর্ঘ ইতিহাস, পরে অগ্নির কাছ থেকে জেনে নেবেন। অগ্নির চোখে যে জিজ্ঞাসা ফুটে উঠেছে তাকে বিশ্লেষণ করা দুঃসাধ্য। ঋষিও বোধহয় আর কাউকে অন্ধকারে রাখতে চায় না, তাই বলে উঠল, চলুন, আপনাদের আমি তার কাছে নিয়ে যাচ্ছি। সবাই উঠে দাঁড়ালো। ঋষি দীপ্তেনের দিকে তাকিয়ে বলে উঠল, দীপ্তেন, সব ব্যবস্থা করা আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি সব ঠিক করে রেখেছি। এখনই বেরিয়ে পড়া যাক। সময় তো প্রায় হয়ে গেল, একটু আগে যাওয়াই ভালো। সবাই বাইরে এসে দীপ্তেনের মারুতি ভ্যানে উঠল। শ্রেয়া জিজ্ঞাসা করল,
আমরা এখন কোথায় যাচ্ছি জানতে পারি? আপাতত সেন্ট্রাল জেলে। আলিপুর সেন্ট্রাল জেল। বন্দীদের সঙ্গে দেখা করার জায়গায় গিয়ে দাঁড়ালো ওরা। প্রথমে ওদের সবাইকেই সই করতে হলো, সময় লিখতে হলো, জিনিসপত্র সব জমা রাখতে হলো, বিশেষ করে মোবাইল ফোন, সেসবও লিখে রাখা হলো। শুভমিতা আর অগ্নির টেনশনটাই বেশি। ওরা নানাভাবে কল্পনা করতে চেষ্টা করছে কার সঙ্গে দেখা হবে, কে সে। দীপ্তেন ছিল বলে এই দেখা করার ব্যবস্থাটা সহজ হয়েছে। কিছু টাকা পয়সা খরচ হয়েছে, কিন্তু সেরকম কিছু নয়। দীপ্তেন আজ নিজে ভিতরে ঢুকল না, তার তো নতুন করে কোনো কৌতূহল নেই। শ্রেয়া মনে মনে কৌতূহলে ফেটে পড়ছিল, কিন্তু দাদাভাইয়ের ওপর তীব্র এক অভিমান তাকে নির্বাক ও ছদ্ম উদাসীনের আবরণ পরিয়ে রেখেছিল। ঋষি সে কথা বুঝতে পারছে। এবার শ্রেয়ার কানে কানে বলল, রাগ করিস না প্লিজ, পরে ব্যাপারটা তোকে বুঝিয়ে বলবো। শ্রেয়া কোনো উত্তর দিল না। জেলের মধ্যে কোনো বাইরের লোকই ঢুকতে পারে না। ওরা প্রথমে গেটটা পার হয়ে যে অংশটা এলো, সেখানে অপেক্ষা করার একটা জায়গা আছে, তার ওপাশে আর একটা দরজা। সেই দরজা খুলে বন্দিকে বের করে আনা হয়। কিছুক্ষণ কথা বলতে দেয় ওরা। একটু অপেক্ষা করার পর যে মানুষটি আস্তে আস্তে হেঁটে এগিয়ে এলো, তাকে দেখে অগ্নি আর শ্রেয়া চমকে উঠল। শুধু চমকে ওঠা নয়, ওরা যেন নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। অগ্নি বলে উঠল, বিবস, তুই তুই আমাদের শত্রু হয়ে উঠলি কবে থেকে? শ্রেয়া ঋষির দিকে তাকালো। শেষ পর্যন্ত বিবস্বান? কোনো ভুল হয়নি তো দাদাভাই? ওর তো কোনো মোটিভই নেই। একে তুমি চেনো না বোধহয় বিবস্বান। ইনি শুভমিতা ব্যানার্জি, সমিতের স্ত্রী। আমি তোমার কি ক্ষতি করেছিলাম? শুভমিতার কঠোর ভাষণের কোনো উত্তর দিল না বিবস্বান, মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। বিবস্বান, তুমি একজন ক্রিমিনাল? আমি ভাবতেও পারছি না। শ্রেয়ার কথার উত্তরে বিবস্বান বলল, কে বলল আমি ক্রিমিনাল? আমি কোনো ক্রাইম করিনি। কাউকে সন্দেহের বশে গ্রেপ্তার করাই যায়, কিন্তু অপরাধ প্রমাণ না হলে সাজা দেওয়া যায় না। ঋষি বলল, অসাধারণ তোমার স্ট্যামিনা বিবস্বান, তবু তোমার অপরাধ প্রমাণ হবেই। ক্রাইম ডাজন্ট পে। কিচ্ছু প্রমাণ করতে পারবে না ঋষিদা, আমি কোথাও কোনো চিহ্ন রাখিনি। আমার যা ক্ষতি করার তা তো করেছিস বিবস, কিন্তু তুই ওদের খুন করে ফেললি। আমি কাউকে খুন করিনি, কারোর প্রাণ নিইনি নিজের হাতে। তারা নিজেরাই নিজেদের মৃত্যু ডেকে এনেছে। বিবস্বান, তুমি তো বলেছিলে এরা তোমাকে বন্ধু বলতো, তুমি কেন ওদের ক্ষতি করলে? আমি তো কিছুই বুঝতে পারছি না ব্যাপারটা। শ্রেয়ার কথা শুনে বিবস্বান ঘৃণার চোখে তাকালো অগ্নির দিকে, মুখ কুঁচকে বলল, ওরা আমার যা ক্ষতি করেছে সেটা অবর্ণনীয়। আমার জীবনটাই নষ্ট হয়ে গেল ওদের জন্য। বিবস্বান, তুমি নিজে তোমার জীবন নষ্ট করেছ। ওদের শাস্তি দেবার ভার নিজের হাতে তোমাকে কে নিতে বলেছিল? ঋষির দিকে তাকালো বিবস্বান। তুমি সব জেনে শুনে কথা বলছো? যদি সত্যি ওদের শাস্তির ব্যবস্থা হতো, তাহলে কি আমি নিজে কখনো... কি আর বলবো, কে চায় নিজের জীবনটা ছিঁড়ে খুঁড়ে ফেলতে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তবে তুমি আমার এমন সর্বনাশ কেন করলে? শুভমিতা বিবস্বানের দিকে তাকিয়ে বলল কথাগুলো। আপনার কোনো ক্ষতি হয়নি, বরং এবার দেখে শুনে একজন সত্যিকারের ভদ্র ও ভালো মানুষকে বিয়ে করুন, যে সত্যিই আপনাকে সুখী করবে। বন্দির সঙ্গে দেখা করার সময় শেষ হয়ে গিয়েছে। ঋষি উঠে পড়ল। তোমার ওপর আমার পূর্ণ সহানুভূতি আছে, কিন্তু তোমার কৃতকর্মের প্রতি কোনো সম্মতি নেই। আর হয়তো দেখা হবে না তোমার সঙ্গে, কারণ আমার ক্লায়েন্ট আমাকে যে জন্য অ্যাপয়েন্ট করেছিলেন তা আজই শেষ হয়ে যাচ্ছে। চলি। পরে তোমার সঙ্গে দেখা করব ঋষিদা, কারণ একজনের কাছে সব কিছু বলে নিজেকে হালকা করতে বড় ইচ্ছে করছে। কিছু কিছু তো বলেছি, তার চেয়ে সব কিছু স্বীকার করে শাস্তিটা নিয়েই নাও বিবস্বান, তাতেই হয়তো সত্যিকারের শান্তি পাবে। দেখি, সত্যি নিজেকে বড় ক্লান্ত মনে হচ্ছে।
তাছাড়া আমি স্বীকার না করলে তো কোথাও কোনো প্রমাণ বের করতে পারবে না কেউ। আমার তুনিরে লুকিয়ে রাখা 3টে তীরের কোনো চিহ্ন নেই কোথাও, কোনো সূত্র রাখিনি আমি। বিবস্বানের শেষ কথাগুলো কিছুটা স্বগতোক্তির মতো শোনালো। পিছন ফিরে আস্তে আস্তে ভিতরের দরজার দিকে হাঁটতে লাগলো। ঋষিও সবাইকে নিয়ে বেরিয়ে এলো। আলিপুর থেকে ফেরার পথে ওরা সবাই মিলে পার্ক স্ট্রিটের এক কফি শপে এসে ঢুকল। ঋষি নিয়ে এলো ওদের। অগ্নি অবশ্য আগেই ঘোষণা করে দিল, এখানকার বিল আমি দেব। ঋষি আপত্তির কোনো লক্ষণ দেখালো না। দীপ্তেন ওদের সঙ্গে বসল না, সে আগেই বিদায় নিল। একদিনের ছুটি নিয়ে দুর্গাপুর থেকে এসেছে, কালই ফিরে যাবে। পর থেকে সবার কাপে কফি ঢালছিল শ্রেয়া। ঋষি শুভমিতার দিকে তাকালো। আপনি যে কথা জানার জন্য আমাকে নিয়োগ করেছিলেন সেটা জেনে গেলেন তো মিসেস ব্যানার্জি? আমার কাজ শেষ? সেই অর্থে নিশ্চয়ই শেষ। খুব সুন্দর কাজ করেছেন আপনি, ধন্যবাদ। তবে আমার আরও কিছু জানার আছে। তার আগে আপনার কাজের পারিশ্রমিকটা মিটিয়ে দিতে চাই। বলুন কত দিতে হবে আপনাকে? চেক বই আমার ব্যাগে আছে। যা চাই দেবেন? হ্যাঁ দেব। আপনাদের নিজেদের গাড়িটা, মানে আপনার ভাষায় সে খুনে গাড়িটা আমাকে দেবেন। একেবারে বিনা পয়সায় দিতে হবে না, একটু ডিসকাউন্ট করে দেবেন। যে অ্যামাউন্ট বলবেন তাই দিয়ে গাড়িটা আমি কিনে নেব। শুভমিতা ঋষির দিকে তাকালো। ঋষি দুষ্টু চোখে হাসল। একটু বেশি চেয়ে ফেললাম নাকি পারিশ্রমিকটা? কি করব, আমার এই বোনের খুব শখ তার গোয়েন্দা দাদাভাইয়ের একটা 4 চাকা হোক। আজই আপনাকে ওই গাড়ির চাবি দিয়ে দেব, ওটা সারাতেও তো হবে আপনাকে। সুতরাং ডিসকাউন্ট রেটটা আপনার হিসেবের ওপরই ছেড়ে দিচ্ছি ঋষি। আর সব সময় মিসেস ব্যানার্জি না বলে শুভমিতা বলবেন, বন্ধু মনে হবে। তাছাড়া শ্রেয়াকে আমার খুব ভালো লেগেছে, ও তো আমার বন্ধু হয়েই গিয়েছে। শ্রেয়া শুভমিতার হাতে হাত রেখে একটু চাপ দিল। অগ্নি গম্ভীর হয়ে বসেছিল। ঋষি ওর দিকে তাকিয়ে বলল, আমার ক্লায়েন্ট না হলেও আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি আছি আমি। অকপটে জিজ্ঞেস করুন। মনে হয় ওই একই প্রশ্ন শুভমিতার মধ্যেও অস্থির হয়ে উঠেছে। না, কোনো প্রশ্ন নয়। আমি ভাবছি যে বিবসকে আমরা এত ভালোবাসতাম, জুনিয়র ছেলে হওয়া সত্ত্বেও নিজেদের বন্ধু করে নিয়েছিলাম, সে কেন এরকম করলো আমাদের সঙ্গে? এখানেই তো রহস্য। কেন বিবস্বান আপনাদের জুনিয়র হয়েও আপনাদের সঙ্গে এত মিশত? সহপাঠীদের কাছে ধেরেদের চামচা, নির্লজ্জ কাপুরুষ, কত গঞ্জনাই না ওকে শুনতে হয়েছে এজন্য। কেন মিশত? আমরা তো ওকে আগে ডাকিনি, ওই এসেছে আমাদের কাছে। দিনের পর দিন অনুগত ভাইয়ের মতো সব কথা পালন করেছে হাসি মুখে। এর কারণ কি হতে পারে একবারও মনে হলো না কথা? যেখানে আপনারা 3 জনই প্রায় এক ঘরে ছিলেন হোস্টেলে, সেখানে বিবস্বান কেন এত অনুগত? কেন? তার কারণ ও আপনাদের ক্ষতি করতেই ঢুকেছিল কলেজে। আপনাদের সঙ্গে ঘনিষ্ঠতা না করলে আপনাদের ভিতরের খবরও কিছুতেই জানতে পারত না। অগ্নি ব্যাপারটা নতুন চোখে দেখছিল, যেন একটু একটু মাথাও নাড়ছিল। ঋষি শ্রেয়ার দিকে তাকালো। কোনো প্রশ্ন আছে তোর? শ্রেয়া কফির কাপে চুমুক দিতে দিতে হাসল। না, বাকিটা আমার কাছে জলের মতো পরিষ্কার। এই জন্য বিবস্বানের সঙ্গে কখনো ফোনে যোগাযোগ করতে পারিনি আমরা, ও ভুল নম্বর দিত। অগ্নি, আপনার ঘরে মানে হোস্টেলের ঘরে পুলিশ রেড করেছিল, কে খবর দিয়েছিল পুলিশকে? বিবস। অফকোর্স, আপনার ঘরে ড্রাগস ছিল ও নিশ্চিত জানতো। শুধু জানতো না, ড্রাগের পুড়িয়াগুলো আপনি ওয়েস্ট পেপারের বক্সে লুকিয়ে রেখেছেন। আর সকালেই সুইপার কাজ করে গিয়েছিল আপনার ঘরে সেদিন, তাই বেঁচে গেলেন সে যাত্রা। অগ্নি, পরীক্ষার হলে আপনারা টুকলি করবেন। এই খবর ইনভিজিলেটরদের কাছে কে পৌঁছে দিয়েছিল? বিবস্বান। তখনও প্রতিশোধ স্পৃহাটা কম মাত্রায় ছিল ওর, পরে সেটাই বেপরোয়া হয়ে যায় বিশেষ একটা কারণে। বন্ধু সেজে এসে এরকম বেইমানি, লজ্জার কথা। লজ্জার কথা আপনার মুখে শোভা পায় না অগ্নি।
আপনারা বিবস্বানের যে ক্ষতি করেছেন সেই লজ্জা ঢাকার কোনো উপায় আপনাদের নেই। বিবস্বানের কোনো ক্ষতি আমরা করিনি। অগ্নি রাগত স্বরে চেঁচিয়ে উঠল। শুধু বিবস্বানের নয়, ওর বাবা মায়ের, ওর পরিবারের চরম ক্ষতি করেছেন আপনারা। আপনি বোধহয় বিবস্বানকে ঠিকমতো চেনেন না, তাই উল্টোপাল্টা বকছেন। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, বিপসের বাবা মা কেউ নেই, ও মাসির কাছে মানুষ। আমি ঠিকই চিনেছি ওকে, চেনেননি আপনারাই। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, বিবস্বানের মাসির নিজের সন্তান ছিল না বলে দিদির ছোট ছেলেটিকে চেয়ে নিয়ে মানুষ করেছিল। বিবস্বান মাসি মেশোকে আপন করে নিয়েছিল ঠিকই, কিন্তু দাদা ছিল ওর প্রাণ। মা বাবার ওপরও টান কম ছিল না। আপনি এসব কি বলছেন ঋষি? ঠিক বলছি। বিবস্বান হলো আয়ুষ্মান মিত্রর ছোট ভাই, যে আয়ুষ্মানের মৃত্যুর জন্য আপনারাই দায়ী। দাদার মৃত্যুর পরই ও চূড়ান্ত প্রতিশোধের কথা ভাবে। এ আপনি কি বলছেন ঋষি? বিপস আয়ুষ্মানের ভাই? দু হাতে মুখ ঢেকে ফেলল অগ্নি, মাথা ঝুলে পড়ল কোলের ওপর। কথাগুলো কোকিয়ে উঠল ওর গলায়। শুভমিতার দু চোখ বিস্ময়ে মাখামাখি, ও কিছুই বুঝতে পারছে না। ঋষি শুভমিতার দিকে তাকিয়ে বলল, অগ্নির কাছে সব শুনে নেবেন, আমি রিপিট করতে পারছি না। বিবস্বানের দুঃখ বুঝলেও আমি বলবো ও অবিমিশ্রকারীর কাজ করেছে। এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। ওইটুকু ছেলের বুকে এরকম আক্রোশ পুষে রাখাও ভয়ঙ্কর। তবে বয়সটা কম বলেই বোধহয় এমনটা সম্ভব হয়েছিল। রথিনের মোবাইল ফোনটা তাহলে? সেদিনই বিবস্বান নিয়ে চলে আসে রথিনের ঘর থেকে। সম্ভবত ও ওটা নষ্ট করে ফেলেছে, না হলে ক্লু থেকে যেতে পারত। নিশ্চয়ই ও আগে দু একবার রথিনকে ফোন করেছে। ঠিক কখন তুমি বিবস্বানকে আইডেন্টিফাই করলে দাদা ভাই? চুঁচুড়া গিয়ে। ওর মাসি মেশো ওর আসল পরিচয় দিতে চায়নি প্রথমে, তারপর যখন পেলাম তখন দুয়ে দুয়ে চার করতে আমার সময় লাগেনি। রথিন মারা যাওয়ার সময় বিবস্বানের নাম বলে গেছিল বলেছিলেন, সেটা কি রকম? রথিন মারা যাওয়ার সময় নাকি বিপস বিপস। আসলে ডাক্তার ঠিক বুঝতে পারেনি, বিপস নয়, রথিন বলেছিল বিপস। বিবস্বানকে ওরা ওই নামেই ডাকত। অগ্নির মুখে বিপস নামটা শুনে প্রথমে আমিও ধরতে পারিনি। পরে বিবস্বানের পরিচয়টা পাওয়ার পর আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। বিবস্বান তোমাকে কিছু বলেনি? যেদিন পুলিশ নিয়ে ওর বাড়ি গেলাম সেদিন ও বলল, ঋষিদা, আমি বুঝেছিলাম তোমাকে আমি ফাঁকি দিতে পারবো না। তারপরে ওর কাছ থেকেও কিছু কিছু কথা শুনলাম। আমারও তো প্রশ্ন কম ছিল না। তবে ওকে পুলিশ ধরেছে ঠিকই, কিন্তু শিগগিরই ও জামিন পেয়ে যাবে। ওর শাস্তি হবে না? ওকে শাস্তি দেওয়াটা আমার কাজ নয়। অগ্নি এতক্ষণে মুখ তুলল, ওর মুখে ভয়ের ছাপ। তাহলে আমার কি হবে ঋষি? আমি জানি না। বিবস্বানকে আমি সমর্থন করি না, তবে আপনাদের অপরাধটাও যথেষ্ট ঘৃণ্য। র্যাগিং একটা পৈশাচিক আনন্দ। এর জন্যই বিবস্বানের মতো একটা ভালো ছেলে আজ অপরাধী হয়ে উঠেছে। দেখুন কি হয়। তবে বিবসের কথা ঠিক, ও কোথাও ওর অপরাধের চিহ্ন রাখেনি। নিজের থেকে স্বীকার না করলে ওকে দোষী সাব্যস্ত করা কঠিন। এবার এখান থেকে ওঠার পালা। ঋষি শুভমিতাকে বলল, আপনি কি আজই গাড়ির চাবিটা আমাকে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই, চলুন আমার সঙ্গে। হ্যাঁ, দাদাভাইয়ের বাইকটা তো আপনাদের বাড়িতেই আছে, ওটাও তো নিতে হবে, তাই না? শ্রেয়া ঋষির দিকে তাকালো। ঋষি গলা নামিয়ে বলল, ওটা আজ থেকে তোর। কফি শপ থেকে ওরা বাইরে বেরিয়ে এগিয়ে গেল নীল অ্যাম্বাসেডারের দিকে। একটু আগেই বিমানের কাছ থেকে ফোনে চেয়ে নিয়েছিল গাড়িটা শুভমিতা, যেমন প্রায়ই নিত। এই উপন্যাস এখানেই শেষ। যদি ভালো লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু। আর আপনাদের সবার কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা একটু শেয়ার করবেন, যাতে নতুন নতুন বন্ধুরা আমার গল্প শুনতে পায়। আজকের মতো নমস্কার। কাল আবার নতুন কোনো গল্প নিয়ে আসবো।